নমস্কার। আমাদের আজকের গল্প না দাঁড়ান, রোজ এইসব বলে আমরা গল্প শুনিয়ে দিই, তারপর আপনারা গল্প শুনে সাবস্ক্রাইব না করেই চলে যান। বিশ্বাস করুন, যখন দেখি গল্পের ভিউ মই বেয়ে তত্তর করে ওপরে উঠে গেল আর সাবস্ক্রাইবার কাউন্ট নিচে টুলে বসে পা দোলাচ্ছে, খুব কষ্ট হয়। আহা, গল্প খারাপ লাগলে করতে হবে না সাবস্ক্রাইব, কিন্তু ভালো লাগলে তো একবার আমাদের উপর ভরসা করাই যায়, বলুন। আমরা নিজেদের প্রতি মুহূর্তে ইমপ্রুভ করার চেষ্টা করি, আর কথা দিচ্ছি ভবিষ্যতেও তাই করব। তাহলে করছেন তো সাবস্ক্রাইব? আপনাদের উপর ভরসা করেই আজকের গল্প শুরু করছি। আমাদের আজকের নিবেদন অর্পিতা মণ্ডলের লেখা একটি ভৌতিক গল্প। গল্পটি আমরা নিয়েছি বৃত্তের বাইরে 2019 সংকলনটি থেকে। লেখিকা অর্পিতা মণ্ডল পেশায় শিক্ষিকা, নেশায় আবৃত্তিকার। সেরা ভূতভুতুম, প্রেত পুরাণ, সেরা কলমচি ইত্যাদি বেশ কয়েকটি সংকলনে তিনি তার লেখনী দক্ষতার পরিচয় দিয়েছেন। আমাদের চ্যানেলে এর আগে আপনারা মহাকালের পথিক নামে তার আরও একটি গল্প শুনেছেন। এবার তাহলে শুনে ফেলা যাক আমাদের এই সপ্তাহের গল্পটি। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন অন্তর্জাল। অপর্ণাকে যে ছোটবেলায় কুকুরে কামড়েছিল, এটা আমি হলফ করে বলতে পারি। এই নিয়ে ওর পিছনে কম লাগি না আমি। জলের প্রতি ওর এই অসম্ভব ভয় আর বিতৃষ্ণা জলাতঙ্ক রোগীকেও হার মানাবে। এখন জুলাইয়ের শেষের দিক, এই ভরা বর্ষায় আমরা দীঘা বেড়াতে এসেছি। যদিও অপর্ণার যাওয়ার ইচ্ছে ছিল দার্জিলিং, কিন্তু বৃষ্টিতে সমুদ্রে স্নান করা আমার অনেক দিনের শখ, তাই আমার জেদের কাছে ওকে হার মানতে হয়। বর্ষার সাথে সাথে আবার দোসর হিসেবে ভরা কোটাল উপরি পাওনা হিসেবে জুটে গেছে। আমায় এখন আর পায়কে। ঝিরিঝিরি বৃষ্টি আর ভরা কোটালে সমুদ্রের এক ভয়ঙ্কর সুন্দর রূপ। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকত জুড়ে। এই সময় স্নান করার মজাই আলাদা। যদিও প্রশাসন থেকে মাইকিং করে সতর্কবার্তা জারি করছে, তবুও ওই ঢেউয়ের মোহ ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। আর অমন অপরূপ উত্তাল সমুদ্রে কি একা একা স্নান করতে ভালো লাগে? অপর্ণাকে যত জলের দিকে টানি, ততই সে ভয়ে 7 হাত দূরে সরে যায়। পায়ের গোড়ালিটুকু ভিজিয়েই ও খুশি। যাই হোক, ঢেউ উপভোগ করতে করতে দুপুর গড়িয়ে গেল। হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে হাজির হলাম সমুদ্রের ধারে। সন্ধে ঘনিয়ে এসছে। আমরা নতুন দীঘা সৈকতে বসে গল্প করছি। এদিকটায় লোকজন অনেক কম, বিশেষত এই সময়টায়। সন্ধে 7টা মতো বাজে এখন। 7:30টায় আমার আবার একটা অফিসিয়াল কনফারেন্স কল আছে। মোবাইলটা হোটেল রুমেই ফেলে এসেছি। কালই বাড়ি ফেরার কথা, বাড়ির লোকজনদের জন্য কিছু কেনাকাটা করতে হবে। তাই অপর্ণা ওখানেই বিচের দোকানগুলোর দিকে চলে গেল, আর আমি হোটেলে ফিরে এলাম। আমাদের হোটেলটা সি বিচ থেকে পায়ে হেঁটে মিনিট 10-এর পথ হবে। কান থেকে ফোনটা নামিয়ে রাখার পর ঘড়ির দিকে চোখ গেল। সে কি, 10টা বেজে গেছে, অপর্ণার পাত্তা নেই কেন? কত কি কিনছে। বেরিয়ে দেখব কিনা ভাবছি, ঠিক এমন সময় দরজায় নক। তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুলতেই একটা হিম শীতল বাতাস চোখে মুখে আছড়ে পড়ল। গাটা কেমন শিরশিরিয়ে উঠল। সামনে অপর্ণা দাঁড়িয়ে, ভিজে একসা ফ্যাকাশে মুখ। এ কি অপর্ণা, এরকম কাক ভেজা হলে কি করে? বাইরে খুব বৃষ্টি পড়ছে নাকি? ছাতা ছিল তো তোমার কাছে, তাও এভাবে কিভাবে ভিজে গেলে? কেন শুনতে পাচ্ছ না সমুদ্রের গর্জন? আজ অমাবস্যা, তাই আবার ভরা কোটাল। সমুদ্র খুব কাছে এসে গেছে, খুব কাছে। অপর্ণা ভেতরে আসতে দরজাটা বন্ধ করে দিলাম।
ঘরের ভেতরটা সমুদ্রের নোনা জলের আষ্টে গন্ধে ভরে গেছে। কিছু কিনতে পারোনি তাহলে দেখছি। তা এতক্ষণ করছিলেটা কি? কেন? ভিজছিলাম। বলেই অপর্ণা বাথরুমে ঢুকে পড়ল। আমরা কলকাতায় ফেরার পর থেকেই জিকোর মন খারাপ, কিচ্ছু মুখে তুলছে না। জিকো আমাদের আদরের স্পিচ ডগ। নিউ টাউনের আমাদের এই 5 তলার ফ্ল্যাটে সদস্য বলতে আমরা এই 3 জনই। আমি সকালে উঠে অফিস চলে যাই, সারাদিন অপর্ণা ফ্ল্যাটে একা থাকে। একাকিত্ব কাটাতে অপর্ণাই 1 মাসে জিকোকে নিয়ে আসে। এক অর্থে অপর্ণাকেই জিকোর মা বলা চলে। আমাদের সন্তানের ঘাটতি ও জিকোকে দিয়েই পুষিয়ে নেয়। জিকো সবসময় অপর্ণার পায়ে পায়ে ঘোরে। অফিস থেকে ফিরে কদিন দেখছি ও ব্যালকনিতে এক্ষুনি চুপ করে বসে থাকে। মনমরা হয়ে দুদিনেই কেমন যেন শুকিয়ে গেছে। অপর্ণার কাছে বিশেষ ঘেঁষে না, কিন্তু আমাকে দেখলেই গায়ের ওপর লাফিয়ে ওঠে। কেউ কেউ করে কি যেন বলতে চায়, কিছুই বুঝে উঠতে পারি না। দুদিন পর সন্ধ্যাবেলায় অফিসের গাড়ি থেকে নামতেই দেখি ফ্ল্যাটের সামনে লোকজনের জটলা। কৌতূহলবশত তাড়াতাড়ি এগিয়ে গেলাম সেই দিকে। আমাকে দেখে লোকজন সরে গিয়ে জায়গা করে দিল। আরেকটু এগোতেই বুকটা ছ্যাঁত করে উঠল। ভেতরটা যেন দুমড়ে মুচড়ে গেল। এ দৃশ্য কোনোদিন দেখতে হবে এ আমার কল্পনারও বাইরে। আমাদের আদরের জিকোর প্রাণহীন দেহ পড়ে রয়েছে মাটিতে। চোখ দুটো যেন বাইরে ঠিকরে বেরিয়ে আসছে। সহ্য করতে না পেরে ওখানেই আমি ধপ করে বসে পড়লাম। সবাই বলল ব্যালকনি থেকে পড়ে গিয়েই নাকি এই অবস্থা হয়েছে ওর, সবই নাকি নিয়তি। হঠাৎ মনে পড়ল অপর্ণার কথা। সে কই? প্রাণাধিক জিকোর এই পরিণতিতে সে কি করছে? ছুটলাম কোনো রকমে। বেল বাজাচ্ছি, বাজিয়েই যাচ্ছি, কোনো সাড়া শব্দ নেই। অপর্ণার কিছু হলো না তো? অজানা আশঙ্কায় আমার বুকটা কেঁপে উঠল। কোনো রকমে অফিসের ব্যাগটা হাতড়ে ডুপ্লিকেট চাবি বার করে দরজা খুলে ভিতরে ঢুকলাম। চারিদিকে ঘুটঘুট করছে অন্ধকার। ঘরের কোনো লাইট জ্বলছে না। অপর্ণা কি তবে ঘরে নেই? দরজা তো ভিতর থেকেই বন্ধ ছিল। বোটকা একটা গন্ধ চারপাশে, দম যেন বন্ধ হয়ে আসছে। একটা জলের শব্দ হচ্ছে। দেয়াল হাতড়ে লাইটের সুইচটা অন করলাম প্রথমে, কিন্তু লাইট জ্বলল না। কি জানি, কানেকশনের হয়তো কোনো সমস্যা হচ্ছে। এবার জলের আওয়াজের সাথে সাথে গুনগুন করে একটা আওয়াজ পাচ্ছি আমি, অপর্ণার গলা। গলাটা আসছে বাথরুমের দিক থেকে। অপর্ণার আদরের জিকো মরে পড়ে আছে, আর ও এই অবেলায় অন্ধকারে স্নান করছে। এই সময় তো কখনো স্নান করে না ও। তার মানে ও জানেই না জিকোর পরিণতি। দরজা ধাক্কালাম আমি। অপর্ণা, এই অপর্ণা, দরজা খোলো। কোনো সাড়া নেই। এখনো গুনগুন করে আওয়াজ হয়েই চলেছে। এবার আরো জোরে ধাক্কাতে লাগলাম আমি। বেশ কিছুক্ষণ পর গান বন্ধ হলো, সাথে জলের আওয়াজও। ভেতর থেকে উত্তর এলো, কি হয়েছে? আমি জলে আছি, ডাকছো কেন? অপর্ণা, আমাদের জিকো। অপর্ণা, তুমি আগে দরজাটা খোলো প্লিজ। অপর্ণা। কিছুক্ষণ পর দরজা খুলে গেল। বড্ড অন্ধকার, কিছু দেখাই যাচ্ছে না। হঠাৎ আমার ডান হাতটা ধরে টান দিল অপর্ণা বাথরুমের দিকে। এতক্ষণ জলে থাকার কারণেই হয়তো
অসম্ভব ঠান্ডা ওর হাত দুটো। শিউরে উঠলাম আমি। এসো না, এসো, দেখো কত জল। এসো এসো, আমরা আজ একসাথে স্নান করব। এক ঝটকায় হাতটা সরিয়ে নিলাম, আর সাথে সাথেই লাইটটা জ্বলে উঠল। এ কি অবস্থা বাথরুমের! বাথটবে জল উপচে পড়ছে। সামনে অপর্ণা দাঁড়িয়ে আছে, এক অদ্ভুত মায়াবী তৃপ্তি ও সারা মুখ জুড়ে। আমি তাকাতে পারলাম না, চোখ সরিয়ে নিয়ে বললাম, অপর্ণা, জিকো নিচে মরে গেছে। সে কি? কখন? এই প্রশ্নটা আমার করার কথা অপর্ণা। কখন, কোথায়, কিভাবে? তুমি তুমি তখন কি করছিলে? এখন এসব প্রশ্ন করার সময় নয় শুভ্র, চলো গিয়ে দেখি। বলেই অদ্ভুত নির্লিপ্তভাবে পাশ কাটিয়ে চলে গেল। সেই রাতটা জিকোর সৎকার করতেই কেটে গেল। জিকোর মৃত্যুটা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছিলাম না। হঠাৎ করে ও ব্যালকনি থেকে পড়ল কিভাবে, সেই প্রশ্নটাই মাথায় আসছে বারবার। পরের দিন সকালে এ ব্যাপারে ওয়াচম্যানকে জিজ্ঞেস করতে সে বলল, आपका कुत्ता जब गिरा था साहब, तब मैडम उस बालकनी में खड़ी थी। मैंने खुद देखा था। फिर से देखा तो वो वहाँ पर नहीं थी साहब। বুঝতে পারলাম যে ওয়াচম্যান আবোল তাবোল বকছে। এমনিতেই রাত হলেই গাঁজা টানে, সেদিন বোধহয় একটু বেশিই টেনেছিল। কি দেখতে কি দেখেছে ভগবানই জানে। ওর কথায় ভরসা করার কোনো মানেই হয় না। অফিস থেকে ফিরে হাত মুখ ধুয়ে চা নিয়ে বসেছি। 3 দিন হলো জিকো চলে গিয়েছে, কিন্তু ওর শোক কিছুতেই ভুলতে পারছি না। এই কদিন পেপার দেখা হয়নি। গত 2 দিনের আনন্দবাজার ঘাঁটাঘাঁটি করছি। 23 আগস্টের প্রথম পাতায় পলিটিক্যাল নিউজ আর শেষ পাতায় খেলার খবরগুলো পড়ার পরে ভেতরের পাতা উল্টাতে গিয়ে হঠাৎ চোখ আটকে গেল 5 নম্বর পাতার একেবারে নিচের দিকের একটা খবরে। শঙ্করপুরের কাছে সমুদ্র সৈকতে গতকাল ভোরবেলা জেলেরা মাছ ধরতে গিয়ে এক তরুণীর মৃতদেহ আবিষ্কার করে। মৃতের শরীরের উপরিভাগ এমনভাবে বিকৃত হয়ে গিয়েছে যে তার পরিচয় জানা সম্ভব হয়নি। কি দেখছো গো অমন? হামলে পড়ে পেপারের উপর কি দেখছো? দেখি 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 বলেই হাত থেকে পেপারটা কেড়ে নিল অপর্ণা। খবরটা পড়তে থাকলো। ওর চোখ মুখ কেমন যেন পাল্টে যাচ্ছে। চোখের তারায় কি যেন রয়েছে। আস্তে আস্তে চোখ দুটো কেমন বিভৎস হয়ে উঠছে। হঠাৎ আমার দিকে তাকিয়ে ও বলল, আচ্ছা বলো তো, ওই অত জলে মেয়েটার মরতে কেমন লাগছিল? বোধহয় প্রথমে খাবি খেলো, 2 হাত তুলতে চেষ্টা করলো, পারল না। অন্ধকার, কেউ কোথাও নেই। তারপর সমুদ্র টানছে টানছে, অনেক বড় বড় ঢেউ, অনেক জল, চারিদিকে জল, কালো, সব কালো, অমাবস্যা, ভরা কোটাল। আবার সেই সমুদ্রের আষ্টে গন্ধটা। উফ, আমি তাকাতে পারছি না ওর চোখের দিকে। ভয় লাগছে ভীষণ। এই অপর্ণাকে আমি চিনি না। ওর ওই মায়াবী চোখ দুটো, যাদের দেখে 7 বছর আগে আমি প্রেমে পড়েছিলাম, তারা যেন কেমন হিংস্র জানোয়ারের মতো জ্বলছে। আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। এবার আমার মুখের কাছে মুখটা নামিয়ে আনছে। আমি চোখ বন্ধ করে ফেললাম। এক একটা সেকেন্ড যেন এক একটা বছর মনে হচ্ছে। তলিয়ে যাচ্ছি আমি কোন অতলে, গহীন অন্ধকারের মধ্যে।
অন্ধকার, খুব অন্ধকার। দম যেন বন্ধ হয়ে আসছে। হঠাৎ যেন ঘোর কাটলো বাসনের আওয়াজে। কই, আমার আশেপাশে কোথায় অপর্ণা? ওই তো রান্নাঘরে রাতে রান্না করছে। তবে কি ভুল, জেগে জেগে স্বপ্ন দেখলাম? গেঞ্জিটা সপ সপ করছে ঘামে। তাড়াতাড়ি উঠে চোখ মুখে জল দিলাম। সেদিন রাতে কিছু না খেয়েই শুয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল, হয়তো খিদের চোটেই। বেশ শীত শীত করছে। কোথা থেকে যেন ঠান্ডা হাওয়া ঢুকছে। পাশ ঘুরে চাদরটা গায়ে টানতে গিয়ে দেখি অপর্ণা নেই বিছানায়। এত রাতে কোথায় গেল? উঠে পড়লাম তাড়াতাড়ি। ব্যালকনির দিকে দরজাটা খোলা। বর্ষার জোলো হাওয়া ঘরে ঢুকছে হু হু করে। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। দরজার সামনে আসতেই ভূত দেখার মতো চমকে উঠলাম। ও কি করছে অপর্ণা? ব্যালকনির রেলিং থেকে নিচের দিকে ওরকম ঝুঁকে কেন? অপর্ণা, অপর্ণা কি করছো? হাত বাড়িয়ে ধরতে গেলাম, কিন্তু কই, কোথায় কে? কেউ নেই তো কোথাও। বৃষ্টির ঝাপটা, তার সাথে সাথে শুধু ঝোড়ো হাওয়া। সেই আষ্টে নোনা গন্ধ বৃষ্টির সাথে ঘরে এসে ঢুকছে। আমি কি পাগল হয়ে গেলাম? হ্যালুসিনেশন? এত ভুল দেখলাম আমি? কাঁধের কাছে একটা হাতের ছোঁয়া লাগতেই সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। অপর্ণা ঠিক আমার পিছনে দাঁড়িয়ে। সাদা নাইটিটা ভিজে সপ সপ করছে। চুলের সর্পিল ডগা দিয়ে জল নামছে ফোঁটা ফোঁটা। নরম দুধ সাদা কাঁদবে বিভাজিকা হয়ে ওরা পৌঁছে যাচ্ছে গভীরতম খাদে। শরীর উপত্যকার প্রত্যেক চড়াই উতরাই আলো আবছায়ায় মাখামাখি হয়ে আদিমতম রহস্য সৃষ্টি করছে। হাতছানি দিয়ে ডাকছে আমায় রহস্য উন্মোচনে। কিছু দেখলে নাকি শুভ্র? কই না তো। এখন কথা বলে সময় নষ্ট করা বোকামি। অপর্ণা পিছনে ঘুরল এবার। এগিয়ে যাচ্ছে সামনে। প্রত্যেকটা অঙ্গে ঢেউ উঠছে, যেন সমুদ্রের ঢেউ। প্রচণ্ড স্রোত, উত্তাল ঢেউ। আমি খেলতে লাগলাম, ঢেউ নিয়ে ইচ্ছে মতো খেলতে লাগলাম। কখনো পাহাড়ি উপত্যকার চূড়ায় উঠছি, কখনো কোনো গভীর খাদের অতলে হারিয়ে যাচ্ছি। আবার হঠাৎ কখনো বা সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। নোনা জল, নোনা গন্ধ মাখছি সারা গায়ে। তৃপ্তি, অসম্ভব তৃপ্তি দিচ্ছে অপর্ণা আজ আমায়, যা এই 5 বছরে কখনো অনুভব করিনি। এ যেন নতুন শরীরে নতুন খেলার উন্মাদনা। ভোরবেলা হইচইয়ের শব্দে ঘুম ভেঙে গেল আমার। ধর্মর করে উঠে বসলাম। ফ্ল্যাটের নিচে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হচ্ছে। তাড়াতাড়ি বারমুডার টি শার্ট চাপিয়ে দরজা খুলে ছুটলাম নিচের দিকে। গিয়ে দেখলাম ওয়াচম্যান চিত হয়ে পড়ে আছে, ঠিক যে জায়গায় আমাদের ঝিকো পড়েছিল। চোখে প্রচণ্ড ভয়ের ছাপ। চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে। চাউনিটা সরাসরি আমাদেরই ব্যালকনির দিকে। হসপিটালের ডাক্তার বললেন হার্ট অ্যাট্যাক, কিন্তু আমার অস্বস্তি যেন কাটছে না কিছুতেই। এমন কিছু হচ্ছে যা অন্য কেউ বুঝতে পারছে না, কিন্তু আমি অনুভব করতে পারছি। হসপিটাল থেকে বেরিয়ে মর্গের সামনে শর্টকাট রাস্তাটা ধরলাম। সেই সকালে বেরিয়েছি, তাড়াতাড়ি না ফিরলে অফিস যেতে পারবো না। এদিকটা একটু ঝোপঝাড় আর নির্জন মতো, কয়েকটা পাখির কিচিরমিচির ছাড়া আর কোনো আওয়াজ নেই। অন্যমনস্ক হয়ে হাঁটছিলাম, হঠাৎ ধাক্কা খেলাম কারোর সাথে খুব জোরে।
তাকিয়ে দেখি ছেঁড়াখোড়া রং বেরঙের তাপ্পি মারা আলখাল্লা পড়া একটা একটা পাগল। বাদামি রঙের চুলের জটা বটের ঝুড়ির মতো পাক খেয়ে নেমে গেছে কানের পাশ দিয়ে। সে আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে বলল, হে হে কাকে রেখেছিস ঘরে? বাড়িতে যে আছে সে কদিন পরেই তোকে এখানে পাঠিয়ে দেবে আবার আবার। সেবার আর হেঁটে না, ঘাড়ে চেপে ঢুকবি লাশ কাটা ঘরে। বাড়ি যাস না, বাড়ি যা, বাড়ি যা। বলে পাশ কাটিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে চলে গেল। গানটা আমার কানে তীরের মতো এসে বিঁধল। প্রচণ্ড অস্বস্তি হতে শুরু করলো এবার। বাড়ি কিংবা অফিস কোনোটাতেই যেতে ইচ্ছে করছে না। খানিকটা দূরে একটা পার্কের মতো জায়গা, সেখানে কয়েকটা বসার চেয়ার রয়েছে। তাদেরই একটাতে গিয়ে বসে পড়লাম। মনে মনে সাজাতে লাগলাম ঘটনাগুলো। জিকো মরে যাওয়ায় সবচেয়ে বেশি আঘাত অপর্ণার পাওয়ার কথা। তবে ও কেন নির্লিপ্ত? ওই ভর সন্ধেবেলায় অপর্ণা তো কোনোদিন স্নান করে না। তবে দীঘা থেকে ফেরার পরে জলের প্রতি মোহ যেন ওর বেড়ে গিয়েছে। ওয়াচম্যান কি সত্যিই সেদিন অপর্ণাকে ব্যালকনিতে দেখেছিল? মৃত্যুর আগে ওয়াচম্যান কি এমন দেখেছিল যাতে ওর চোখে এত ভয়? আর ওই পেপারের খবরটা, ওটা শেষ দিন দীঘায় অতক্ষণ ধরে অপর্ণা ছিল কোথায়? কালকের ওর ওই মনোমোহিনী রূপ সাধারণ নয়, ঠিক আমার চেনা অপর্ণার মতো তো নয়ই। তার উপর আজ এই পাগলের প্রলাপ। হ্যাঁ, প্রলাপিত নাকি সাবধানবাণী, ভবিষ্যতের জন্য সতর্কবার্তা। ও কি করে আমার বাড়ির কথা জানলো? তবে কি অতিপ্রাকৃত কিছু ঘটছে? আমার বিজ্ঞান মনস্ক মন যে কিছুতেই এসব মানতে দিচ্ছে না। তবে হিসেবে কোথাও একটা গড়মিল হচ্ছে, সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। অপর্ণার নাম্বার। রিসিভ করতেই বলল, কি গো, কোথায় তুমি? দুপুর হতে চললো যে। বাড়ি আসবে কখন? নাকি ওখান থেকে অফিসে চলে গেছো? আসছি বলেই ফোনটা কেটে দিলাম। ইচ্ছে না থাকলেও উপায় কি, উঠে পড়লাম। এর পরের 5টা দিন বেশ ভালোই কাটল। অপর্ণাকেও খুব স্বাভাবিক লাগছিল। আমারও অফিস আর বাড়ি করে সময় কেটে যাচ্ছিল। এই কটা দিন দুশ্চিন্তা থেকে যেন খানিকটা বেরিয়েই আসছিলাম। চেনা ছন্দটা আস্তে আস্তে ফিরে আসছে। কিন্তু পুরোপুরি ছন্দে ফেরার আগেই ছন্দপতন ঘটল। 6 দিনের মাথায় রবিবার দুপুরবেলা। রবিবাসরীয় ভোজন সেরে বিছানায় শুতেই চোখ জুড়ে ঘুম নেমে এলো। কটা বাজে তখন ঠিক জানি না, কলিং বেলের আওয়াজে ঘুম ভেঙে গেল। দরজা খুলতেই দেখি সামনের ফ্ল্যাটের মিসেস সেন দাঁড়িয়ে আছেন, চোখে মুখে ভীষণ উৎকণ্ঠা। শুভ্রবাবু, শিগগির চলুন, সর্বনাশ হয়ে গেছে। অপর্ণা ফ্ল্যাটের পিছনের পানা পুকুরটায় ডুবে গেছে। কি যাতা বকছেন? অপর্ণা তো ফ্ল্যাটেই রয়েছে। না, আপনি ভুল করছেন। আমার ঘরের জানলা দিয়ে পুকুরটা দেখা যায়। আমার তো দুপুরে ঘুম আসে না, তাই আমি জানলার কাছেই বসে থাকি দুপুরবেলায়। কালও একবার দেখেছি জানেন, ওই পুকুরের কাছে ওকে ঘুরতে, কিন্তু ঠিক বুঝতে পারিনি। হাত নাড়িয়ে ডেকেছিলামও, কিন্তু তারপর কোথায় যেন হারিয়ে গেল। তবে আজ কিন্তু আমি স্পষ্ট দেখেছি ওই পানা পুকুরেও ডুবে যাচ্ছে। আর দেরি করবেন না প্লিজ, শিগগির চলুন। একটু দাঁড়ান, কোথাও ভুল হচ্ছে আপনার। বলেই হাঁক পারলাম, অপর্ণা। চোখ ডলতে ডলতে বেরিয়ে এলো অপর্ণা। আমি যে রুমে শুয়েছিলাম ঠিক তার পাশের রুম থেকেই। ওকে দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠলেন মিসেস সেন। কি হয়েছে মিসেস সেন? ভয় পেয়ে গেছেন মনে হচ্ছে খুব। তুমি এখানে কি করে এলে অপর্ণা?
আমি যে তোমাকে পুকুরে দেখলাম। এখানে মানে? আমার ঘরে আমি থাকবো না তো কি আপনি থাকবেন নাকি? সেদিন বলছিলেন না যে আপনার চোখে কি যেন সমস্যা হয়েছে? তা এবার ডাক্তারটা দেখিয়েই নিন, সমস্যাটা বাড়ছে কি না। আর তাছাড়া মিস্টার সেনও এখন বাড়িতে নেই, একাই থাকছেন। কখন কি হয় বলা তো যায় না। আর ফেলে রাখবেন না, দেখিয়ে নিন তাড়াতাড়ি। এত বড় ভুল হলো পরপর 2 দিন? কি জানি এত বড় ভুল আমি করলাম, কিন্তু কিন্তু আমি যে দেখলাম পরপর 2 দিনই ভুল দেখলাম আমি। বলে আপন মনেই বিড়বিড় করতে করতে নিজের ফ্ল্যাটে ঢুকে গেলেন মিসেস সেন। অপর্ণা ছাদে চলে গেল শুকোতে দেওয়া জামা কাপড় তুলে আনতে। আমি আমার রুমে ঢুকতে গিয়েও কি মনে হওয়ায় পাশের রুমে ঢুকলাম, যে রুম থেকে অপর্ণা এইমাত্র বেরিয়েছিল। ঘরটায় ঢুকতেই একটা বিদকুটে পিচ্ছিল গন্ধে গাটা গুলিয়ে উঠল আমার। পশ্চিমের জানলার ঠিক নিচের মেঝেতে খানিক পাঁক আর শ্যাওলা জড়াজড়ি করে পড়ে রয়েছে। এবার আমি প্রচণ্ড ভয় পেলাম। তার মানে মিসেস সেন যা বলছিলেন সব সত্যি। তবে অপর্ণা, সে কিভাবে? আমি আর ভাবতে পারছি না। একই ঘরে একই সাথে, এই যে অসম্ভব। বিকেল পেরিয়ে সন্ধে পেরিয়ে রাত আসতে চলেছে। নিজের ঘর, চেনা ড্রয়িং রুম সবেতেই যেন আগাম কোনো ঘোর অমঙ্গলের ছায়া নড়ে চড়ে বেড়াচ্ছে। মন বলছে আবার কিছু হবে। অপর্ণার ছায়া দেখলেও প্রচণ্ড প্রচণ্ড ভয় হচ্ছে আমার। কিন্তু এভাবে আর কদিন? চোখের সামনের পর্দাটাকে সরাতেই হবে। দেরি করা যাবে না আর। দেরি করলেই বিপদ দিন দিন আরো বাড়বে। সত্যিটা আমাকে জানতেই হবে, আজই জানতে হবে। ঠিক করলাম যে আজ সারা রাত জেগে থাকবো। অপর্ণাকে চোখে চোখে রাখতে হবে। আমি শোয়ার পরে অপর্ণা এসে শুলো। ও আসতেই আমার ছিটকে সরে যেতে ইচ্ছে করলো, কিন্তু আমি যে ওকে সন্দেহ করছি সেটা কিছুতেই ওকে বুঝতে দেওয়া যাবে না। আমি ঘুমিয়ে পড়ার ভান করে চুপ করে শুয়ে থাকলাম। কতক্ষণ এভাবে কেটেছে জানি না। হঠাৎ পাশ ঘুরতে যেতেই অপর্ণা বলে উঠল, কি হলো, ঘুম আসছে না নাকি? দাঁড়াও, মাথায় একটু হাত বুলিয়ে দিই। তারপর কখন ঘুমিয়ে পড়েছি আমার আর কিছু মনে নেই। সকালের রোদ্দুর জানলা দিয়ে মুখে এসে পড়ায় ঘুমটা ভেঙে গেল। বেশ বেলা হয়ে গেছে। একটু পরেই বাবা ফোন করলো, আজই বাড়ি যেতে বলছে। ঠাকুমার অবস্থা ভালো নেই। ঠাকুমাকে নিয়ে মা, বাবা আর ভাই একসাথেই থাকে কলকাতা থেকে খানিকটা দূরে আমাদের গ্রামের বাড়িতে। অফিসে একটা ফোন করে দিয়ে রেডি হয়ে নিলাম, বেরিয়ে পড়লাম অপর্ণাকে নিয়ে। কিন্তু কাল দুপুরের ঘটনাটা বারবার মনে পড়ে যাচ্ছে আমার। কিছুতেই স্বাভাবিক হতে পারছি না ওর সাথে। জানলার পাশের সিটে অপর্ণার চোখ তখন উল্টো দিকে যাওয়া গাছপালা আর ঘরবাড়ির দিকে, আর আমার চোখ অপর্ণার দিকে। ওর ওই নিষ্পাপ চোখগুলোর দিকে তাকিয়ে কোথাও কোনো অশুভ ছায়া পেলাম না, তন্ন তন্ন করে খুঁজেও পেলাম না। 12টা মতো বাজে তখন। প্যান্টের পকেট কাঁপছে টের পেয়ে মোবাইলটা তুলে হ্যালো বলতেই ওপার থেকে খুব উদ্বিগ্ন কণ্ঠস্বরটি বলল, হ্যালো শুভ্রবাবু, আমি পরিতোষ বলছি। আমাদের ফ্ল্যাটের 3 তলার বাসিন্দা পরিতোষ মিত্র। হ্যাঁ দাদা বলুন, কি হয়েছে? মিসেস সেন সুইসাইড করেছেন কাল রাতে। সে কি বলছেন? হ্যাঁ, ওনার ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলেছেন। স্টেশনকে খবর দেওয়া হয়েছে, কিন্তু ব্যাঙ্গালোর থেকে আসতে তো সময় লাগবে।
পুলিশ এসেছিল এই একটু আগে, বডি নিয়ে গেল। হসপিটাল নিয়ে যাননি? আরে মশাই, 8টা নাগাদ কাজের বউ কাজ করতে এসে দেখে দরজা খোলা। ভিতরে গিয়ে সে হাউমাউ করে চেঁচাতে আমরা গিয়ে দেখি এই কাণ্ড। বোঝাই যাচ্ছিল প্রাণ নেই। আর তাছাড়া এসব ব্যাপারে কি আর হাত লাগাবে বলুন? পুলিশ এসে যা করার করেছে। দরজা খোলা ছিল বলছেন? হ্যাঁ, কাজের বউ তো তাই বলল। তা আপনারা কোথায় এখন? ঘরে তো তালা মারা দেখছি। আসলে আপনার সামনের রুম কিনা, সেই জন্য ফোন করলাম, যদি কিছু জানেন এ ব্যাপারে তাই। আরে আমার ঠাকুমা অসুস্থ, দেশের বাড়ি যাচ্ছি। আমরা তো আগে থেকে এই ব্যাপারে কিছু আঁচ করতে পারিনি। প্রয়োজন হলে ফোন করবেন কিন্তু। রাখছি। হাত পা এবার কাঁপতে শুরু করেছে আমার। সবই কি কাকতালীয়? এতগুলো কথার পরেও অপর্ণার কোনো হেলদোল নেই। এখনো বাইরের দিকেই একদৃষ্টে তাকিয়ে আছে সে। আমি বললাম, অপর্ণা, মিসেস সেন সুইসাইড করেছেন কাল রাতে। অপর্ণা জানলার দিক থেকে চোখ না সরিয়েই বলল, শুনলাম। যা মেন্টাল ছিলেন, সুইসাইড করবেন সেটাই স্বাভাবিক। অদ্ভুত কি নির্লিপ্তভাবে বলল কথাগুলো। জানলার বাইরের দিকে তাকানো সহজ সরল চোখ দুটোই কি একটা ক্রূর হাসি ফুটে উঠল, নাকি আমার চোখের ভুল? কি জানি। আজকাল চোখ আর মনের মধ্যে যে টাগ অফ ওয়ার চলছে, কখন কে জিতছে আর কেই বা হারছে তা আমি নিজেও বুঝতে পারছি না। বাকি রাস্তাটুকু মিসেস সেনের কালকের উদ্বিগ্ন চেহারা মনে করে আর ফ্যান থেকে ঝোলা দৃশ্য কল্পনা করেই কেটে গেল। বাড়ি পৌঁছে ঠাকুমাকে দেখে খুব কষ্ট হলো। সেই ছোট্টবেলা থেকে ঠাকুমাকে কখনো বিশ্রাম নিতে দেখিনি। কোনো কিছু করার না থাকলেও নিজের জন্য কিছু না কিছু কাজের জোগাড় ঠিক করে নিত। সেই ঠাকুমারই এখন অবাধ অবসর, বিছানায় শয্যাশায়ী। কথা বা জ্ঞান সবই পুরো মাত্রায় আছে, কিন্তু মাঝে মধ্যেই শ্বাসকষ্ট হচ্ছে। ছোটবেলা থেকেই দেখে এসেছি সব ভাই বোনদের মধ্যে ঠাকুমার পক্ষপাতিত্বের পাল্লা সবসময় আমার দিকে একটু বেশিই ঝুলে থাকত। সে আমের আচার থেকে শুরু করে মুড়ির মোয়া পর্যন্ত কোনো কিছুতেই এর ব্যতিক্রম ছিল না। আমাকে কাছে পেয়েই ঠাকুমার আনন্দে চোখে জল চলে এলো। শিবা, তুই এইছিস বাবা, এইছিস? এইবার আমায় নিয়ে যায়, জমের বাবারও শান্তি নেই। এইবার বুড়ি চাঙ্গা হয়ে যাবে, ভাই বলল হাসতে হাসতে। আমাকে পাশে বসিয়ে ঠাকুমার সে কত গল্প, সব সেই ছোট্টবেলাকার। আবার যেন খুঁজে পাচ্ছিলাম হারিয়ে যাওয়া ঠাকুমার তিলের নাড়ু, রোদ্দুরে দেওয়া বড়ির গন্ধ। ডাক্তারবাবু বললেন এখন আর আপাতত কোনো ভয় নেই, অবস্থা স্থিতিশীল। কাজের চাপে এখন এখানে খুব কম আসা হয়। অনেক দিন পরে আমাদেরকে পেয়ে তাই বাড়ির সবাই খুব খুশি। এখানে এসে আনন্দের চোটে কলকাতার সব কথা মাথা থেকে বেরিয়েই গেছিল। এদিকে ঠাকুমা সুস্থ হয়ে উঠেছে 2-3 দিনেই, আর ওদিকে অফিসের কাজ পেন্ডিং পড়ে রয়েছে। তাই ঠিক করা হলো যে আগামীকাল ভোরের ট্রেনটাই ধরব। এদিকে আবার গতকাল থেকে নিম্নচাপ শুরু হয়েছে, নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে, থামার কোনো লক্ষণই নেই। গ্রামের দিকে তাই রোজই কয়েক প্রস্থ নিয়ম করে লোডশেডিং বাঁধা ধরা, তার ব্যতিক্রম হয়নি আজও। সন্ধে প্রায় 7টা মতো বাজে। ঝিঝি আর ব্যাঙেদের কনসার্ট ছাড়া প্রকৃতিতে আর কোনো মনোরঞ্জনের ব্যবস্থা আপাতত নেই। পুরো বিকেলটাই ঠাকুমার সাথে কাটিয়েছি। কাল ভোরেই বেরোতে হবে। লাগেজ গোছাতে গিয়ে দেখি টুথব্রাশটা পাচ্ছি না। অপর্ণাকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া নেই। আবার ডাকলাম, না, কোথাও কোনো সাড়া নেই। ঘর থেকে বেরিয়ে খুঁজতে থাকলাম। বড্ড বেশি চাপচাপ অন্ধকার আজ। কলকাতার ঝলমলে আলোয় অভ্যস্ত চোখ গ্রামের এই ঘুটঘুটে অন্ধকারের সাথে মানিয়ে নিতে
বেশ খানিকটা সময় নিল। বাতাসটাও যেন ভারী হয়ে উঠেছে, গুমোট হাঁপ ধরা একটা ভাব। এদিককার সবকটা ঘরে খুঁজেও অপর্ণাকে কোথাও পেলাম না, বাকি শুধু ঠাকুমার ঘরটা। তা সেখানে যেতেই দেখি দরজার সামনে ভেতরের দিকে মুখ করে অপর্ণা দাঁড়িয়ে আছে। বললাম, কি ব্যাপার, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? ঠান্ডা গলায় অপর্ণা বলল, ঠাকুমা বোধহয় ভয় পেয়েছে, দেখো তো। তাড়াতাড়ি করে অপর্ণাকে ঠেলে সরিয়ে দিয়ে ভিতরে ঢুকলাম। উফ, চোখ সরিয়ে নিলাম সঙ্গে সঙ্গে। ঠাকুমা আধশো অবস্থায় রয়েছে, আর চোখ দুটো সরাসরি দরজার দিকে স্থির, মুখ খোলা। ঠাকুমার মুখের ভয়ঙ্কর আতঙ্ক মুহূর্তে ওয়াচম্যানের স্মৃতিকে ফিরিয়ে আনল। ডাক্তারবাবু এসে বললেন, স্ট্রেঞ্জ, নার্ভ ফেলিওর, হার্ট অ্যাটাক অ্যান্ড ডেথ। চোখের সামনে দপ করে আমার শৈশবের সব আলোগুলো যেন নিভে গেল। কলকাতায় আর ফেরা হলো না, আবার সেই অস্বস্তিটা শুরু হয়েছে। আমি এখন নিশ্চিত যে অপর্ণা এমন কিছু করেছে যার ফলে আমার ঠাকুমার হার্ট ফেল করেছে। না হলে যে মানুষটা প্রায় সুস্থ হয়ে উঠেছিল, তার আচমকা এমন মৃত্যু মেনে নেওয়া যায়? এখনো অবধি অ্যাক্সিডেন্ট, সুইসাইড, হার্ট ফেল কোনোটাতেই অতিপ্রাকৃতের কোনো অস্তিত্ব সরাসরি খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আমি জানি প্রত্যেকটার সাথেই সুপারন্যাচারাল অ্যাক্টিভিটির সম্পর্ক রয়েছে। তার মানে এখানে এসেও আমার নিস্তার নেই। এবার তবে কার পালা? এর থেকে বেরোনোর উপায় কি? আমি কিচ্ছু জানি না, শুধু ভয় লাগছে অজানা কোনো ভবিষ্যৎ মৃত্যুর। মাঝে মধ্যেই মনে হচ্ছে দুটো কালো হাত যেন এগিয়ে আসছে কারোর গলা লক্ষ্য করে, কিন্তু কার গলা তার মুখ দেখতে পাচ্ছি না কিছুতেই। ঘুমের মধ্যেও যেন আমি সাক্ষাৎ মৃত্যুকে দেখতে পাচ্ছি, কিন্তু কে জানতো যে এখনো অবধি সবকটা মৃত্যুর থেকেও আরও বড় ভয়ানক শোক আমাদের জন্য অপেক্ষা করছে। অপর্ণাকে যতটা সম্ভব এখন আমি এড়িয়েই চলছি, কিন্তু কাছে বিশেষ না ঘেঁষলেও ওকে চোখে চোখে রাখছি সারাক্ষণ। অবশ্য ওর কোনো ভাবান্তর নেই তাতে। ও দিব্যি বাকিদের সাথে গল্পগুজব করে কাটিয়ে দিচ্ছে। বিশেষ করে ভাইয়ের 3 বছরের ছেলেটার সাথে খেলতেই বেশি ব্যস্ত থাকে ও। তাই দেখে কয়েকদিন আগে মা আমায় ডেকে জিজ্ঞেস করলো, কি রে, আর কোনো ডাক্তার দেখালি? কোনো সম্ভাবনাই কি নেই? এখন তো কত সব উন্নত চিকিৎসা বেরিয়েছে, তার মধ্যে আবার তুই কলকাতায় থাকিস। কত ভালো ভালো সব ডাক্তার ওখানে। তোদের ঘর কি এভাবে শূন্য থাকবে? বড় বৌমাকে দেখলে বুকের ভেতরটা কেমন হু হু করে ওঠে। কত কষ্টই না জমিয়ে রেখেছে বুকটাতে। দেখ, সারাক্ষণ বুবলাইকে নিয়েই পড়ে আছে। আমি কথা না বাড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে কাটিয়ে দিলাম। ঠাকুমা নেই মেনে নিতে বড্ড কষ্ট হচ্ছে। চারপাশে ছড়ানো ছিটানো সুপরি কাটার জাঁতি, আমসত্ত্বের কুলো, উঠোনের তুলসী মঞ্চ, আম তেলের বয়ামেরা তার উপস্থিতি জানান দিচ্ছে প্রতি মুহূর্তে। প্রিয়জনের চলে যাওয়া বড় বেদনাদায়ক। ফেলে আসা স্মৃতিরা ভাবনার মাঝখানে এসে পথ রোধ করে বারবার, টেনে নিয়ে যায় পুরনো বিস্মৃত প্রায় অতীতে। ঠাকুমা চলে যাওয়ার 4 দিনের মাথায় দুপুরের দিকে দাওয়ায় বসে আছি। হঠাৎ অপর্ণা এসে বলল যে ওর জ্বর এসেছে, ওষুধ আনতে হবে। ভাইয়ের সাইকেলটা নিয়ে বেরোলাম বাজারের দিকে। ফেরার পথে পুকুর ধারে রাস্তাটা ধরলাম। বর্ষায় 2 মানুষ চলার পায়ে হাঁটা রাস্তাটার চারপাশের আম, কাঁঠাল, সজনে, আমড়া আর ছোট ছোট সেগুনের চারারা হুমড়ি খেয়ে পড়েছে। পুকুর পাড়ে ঢোলকলমি, কচু, ঢেঁকি আর হেলেন চাঁদের বারবারন্ত। গ্রাম বাংলার দুপুরের নৈশব্দ আর সোঁদা বুনো গন্ধ
কোনো নৈশচারিণীর নিঃশব্দ পদচারণার সঙ্গ দিচ্ছে যেন। কলমির কালচে ঘনসবুজ বনের মধ্যে লাল হলুদ আর নীল মেশানো কারোর খেলার সঙ্গী উঁকি মারছে। কোনো বাচ্চার বল টল হবে হয়তোবা। একটু তাড়াতাড়ি প্যাডেল করার চেষ্টা করলাম, কিন্তু রাস্তায় প্যাচপ্যাচে কাদায় সে চেষ্টা পুরোপুরি জলে গেল। ওই যে এবার আমাদের বাড়ি দেখা যাচ্ছে। বাড়ির চারপাশেও আগাছায় ভরে গেছে। কাছাকাছি আসতে টের পেলাম জংলা পানার গন্ধ যেন ঘিরে ধরেছে চারপাশ জুড়ে। ঘরে ঢুকে দেখি অপর্ণা খাটে শুয়ে আছে কাঁথা মুড়ি দিয়ে। সারা ঘরের মেঝে কাদায় মাখামাখি। ঠিক সেই সময় হব্বিসি করার জন্য মা ডাকতে এলো। অপর্ণা বলল যে সে খাবে না। বাবা, ভাই আর ভাইয়ের বউ সুমনার খাওয়া হতে আমি আর মা খেতে বসলাম। সবে এক গ্রাস মুখে দিয়েছি, তখনই ভাইয়ের গলা পেলাম। বুবলাই, বুবলাই, বুবলাই। সুমনা এসে জিজ্ঞেস করলো বুবলাই এখানে এসছে কিনা। সে নাকি ঘণ্টাখানেক আগে তাকে খাইয়ে ঘরে ঘুম পাড়িয়ে এসছিল, তারপর আর ঘরে যায়নি। এখন খেয়ে ঘরে গিয়ে দেখছে বিছানা ফাঁকা, সারা বাড়িতে কোথাও নাকি নেই। আমাদের খাওয়া মাথায় উঠল। বাড়ি, তার চারপাশ, পাড়া প্রতিবেশীদের বাড়ি সব তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোথাও বুবলাইকে খুঁজেই পাওয়া গেল না। এখন শুধু বাকি পুকুরের দিকটা। একটু আগে ওদিক দিয়েই আমি এসছি, তাই ওদিকে থাকার চান্স খুব কম, না হলে তো আমার চোখে পড়তই। তবু সাবধানের মান নেই। আমি আর ভাই ছুটলাম ওই দিকে, বাকিরা অন্য দিকে গেল। পুকুরের দিকের রাস্তাটা ধরে খানিকটা এগোতেই ভাই দেখলাম পুকুরের গা ঘেঁষে নিচের দিকে নামার চেষ্টা করছে। চেঁচিয়ে উঠলাম, কি করছিস? ওদিকে নামছিস কেন? ওই যে দাদা, ওই যে, ওটা বুবলাইয়ের বল মনে হচ্ছে না? ভালো করে তাকিয়ে দেখতেই চমকে উঠলাম। একটু আগে এখান দিয়ে ফেরার সময় ওই বলটাকেই তো দেখলাম কলমির ঝোপের মধ্যে। ভয়ঙ্করভাবে কু ডেকে উঠল মনের মধ্যে। এই বলটা নিয়ে বহুবার বুবলাই আর অপর্ণাকে আমি খেলতে দেখেছি। অপর্ণা তবে শেষমেশ বুবলাইকেও ছাড়ল না। উফ, আর ভাবতে পারছি না। আমি ছুটলাম পিছন ফিরে, আরও কয়েকজনকে ডেকে আনলাম। তারপর আমি, ভাই আরও 5-6 জন মিলে পুকুরের জল তোলপাড় করে ফেললাম। বিকেল গড়িয়ে সন্ধে নামতে চলল, বুবলাইকে পাওয়া গেল না। পুরো গ্রাম প্রায় ভেঙে পড়েছে পুকুরের চারপাশে। তারই মধ্যে হঠাৎ আমার চোখে পড়ল অপর্ণাকে, পুকুরের ঠিক উত্তর পশ্চিম কোণে দাঁড়িয়ে এক দৃষ্টে জলের দিকে তাকিয়ে। আমি সাথে সাথে সাঁতার কেটে চলে গেলাম ওখানটায়। একখানা ডুব দিয়ে জলের কিছুটা নিচে যেতেই পায়ে যেন কিছু ঠেকল। কচুরিপানার ঝাঁক সরিয়ে দুহাত দিয়ে টেনে তুললাম ছোট্ট দেহটাকে, বুবলাইয়ের দেহটাকে। আমার কাছে সবকিছু এবার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। অপর্ণা আর যাই হোক, সে মানুষ কিছুতেই নয়। সাক্ষাৎ শয়তান ভর করেছে ওর ওপর। ও যেখানে থাকবে সেখানেই সবাইকে খেয়ে ফেলবে। চিকো, বুবলাই, ঠাকুমার মৃত্যু, আমার ভাই, সুমনা, মা বাবার হাহাকার আমার ভিতরের আদিম পিশাচটাকে যেন ধাক্কা মেরে জাগিয়ে তুলছে। অপর্ণার ভিতরে শয়তানটাকে শেষ না করলে আরো কত নিরীহ মানুষের প্রাণ বেঘরে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। বিষবৃক্ষকে তাই মূল সমেত উপড়ে ফেলা দরকার। প্রথমেই ওর চেহারা থেকে মানুষের মুখোশটা ছিঁড়ে ফেলতে হবে, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। কালকে সন্ধেবেলাতেই কলকাতা ট্রেন ধরতে হবে, আর প্ল্যান মাফিক রাস্তাতেই জঞ্জাল সাফ। কলকাতায় ফেরার কথা মা বাবাকে জানাতেই তারা হাউ হাউ করে কেঁদে ফেলল। মা জড়িয়ে ধরে বলল,
এমন দিনে আমাদের ফেলে চলে যাবি বাবা? তোর ভাই আর সুমনাকে আমরা এই দুই বুড়ো বুড়ি সামলাবো কি করে? ভেতরটা ফেটে গেলেও গলা যথেষ্ট স্বাভাবিক রেখে বললাম, আমাকে যেতেই হবে। পারলে কদিন পরে আমি আবার না হয় আসব। সন্ধে 7:25 প্যাসেঞ্জারটা ধরেছি, কারণ আমি জানি একটু পরেই এদিককার সব ট্রেন পুরো ফাঁকা হয়ে যায়। আমার প্ল্যানটা সাকসেসফুল করতে গেলে এই ট্রেনটাই আদর্শ। অপর্ণা বসে আছে জানলার ধারে, দৃষ্টি বাইরে। আমার দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। হাওয়ার দাপটে সামনের চুলগুলো পিছনের দলের সাথে ছোঁয়াছুঁই খেলছে। ট্রেনের হালকা সাদা আলোটা চোয়াল থেকে চিবুক হয়ে যেন পিছনে নামছে। 33-এর মধ্যে 10টা বছর যেন কেউ চুরি করে নিয়েছে। বড় সুন্দরী অপর্ণা, তবে আজ আমি আর ওই রূপে ভুলব না। এই কম্পার্টমেন্টে এখন হাতে গোনা 7-8 জন লোক। বাজে প্রায় 10টা। নেক্সট স্টেশন আসতেই আরও 3 জন নেমে গেল। আমি তখন উত্তেজনায় ফুটছি ভিতরে ভিতরে। আর একটু সময়ের অপেক্ষা শুধু। আমরা, একটা বুড়ো আর অল্প বয়সী একটা ছেলে ছাড়া গোটা কম্পার্টমেন্টে আর কেউ নেই। 2টো স্টেশন পরে ওরাও নেমে গেল। এবার শুধু আমি আর অপর্ণা। প্রচণ্ড টেনশনে ঘামতে শুরু করেছি। সুযোগের অপেক্ষা করছি। হঠাৎ অপর্ণার সিট থেকে উঠে সোজা দরজার কাছে চলে গেল। ট্রেনটা একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। নিচে কোনো নদী হবে বোধহয়। অপর্ণা চেঁচিয়ে ডাকলো, শুভ্র, দেখো কত জল, কত জল নিচে। আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। অপর্ণার চুলগুলো আমার মুখে ঝাপটা মারছে। নোনা ধরা একটা চেনা গন্ধ আবার আমার চেতনাকে গ্রাস করছে। ভিতর থেকে কেউ যেন বলল, শুভ্র, এমন সুযোগ হাতছাড়া করো না। সম্বিত ফিরে শুভ্র পেলাম। দেখো, দুহাত দিয়ে পেছন থেকে অপর্ণাকে মারলাম এক ধাক্কা। প্রচণ্ড আর্ত চিৎকার হারিয়ে গেল ব্রিজ আর ট্রেনের গমগমে যুগলবন্দিতে। আমি গিয়ে বসলাম নিজের সিটে। থরথর করে কাঁপছি আমি। আমার দৃঢ় বিশ্বাস একটু পরেই আমি আবার অপর্ণাকে ঠিক আমার পাশেই দেখতে পাবো। ও মরবে না, কারণ মৃতরা তো আর মারা যায় না। পেপারে যে মেয়েটার খবর দিয়েছিল সেটা অপর্ণাই ছিল। দীঘার শেষ দিনের সন্ধেতেই অপর্ণা সমুদ্রে ডুবে গেছিল। আমার সাথে এতদিন যে ছিল সে শুধুমাত্র ওর প্রেতাত্মা ছাড়া আর কিছুই নয়। এক্ষুনি আমার সন্দেহকে সত্যি প্রমাণ করে চোখের সামনে অপর্ণাকে দেখতে পাবো, আর সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সব টানাপোড়েনের শেষ হবে আজকে রাতেই। আসল সত্যিটা এক্ষুনি সামনে আসবে। ট্রেন চলছে তার নিজের গতিতে। সময়ের সাথে পাল্লা দিয়ে একটার পর একটা আধো অন্ধকার হল্ট স্টেশন পেরিয়ে যাচ্ছে। জনহীন প্ল্যাটফর্মগুলোকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছি গন্তব্যে। না, অনেকটা সময় পেরিয়ে গেছে। অপর্ণা ফিরল না তো? তবে সবটাই আমার কল্পনা নয় তো? সর্বনাশ, এত বড় ভুল করলাম। শুধুমাত্র সন্দেহের বশে নিষ্পাপ সহজ সরল মেয়েটাকে মেরেই ফেললাম। আমাকে যে ও ভালোবাসতো খুব। একটা মৃত্যুতেও কি সরাসরি অপর্ণাকে দোষ দেওয়া যায়? প্রথমে জিকো মূল্য নেহাতে অ্যাক্সিডেন্টে, হয়তোবা পা পিছলে গেছিল, ওয়াচম্যান হার্ট ফেল করেছিল। ওই রকম একটা নেশাখোর মানুষের ওই পরিণতি তো অস্বাভাবিক নয়। মিসেস সেন সুইসাইড করলেন। তার একাকিত্ব হয়তো 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 কোনো কারণে ডিপ্রেশনের জন্ম দিয়েছিল। তার থেকেই নিজেকে শেষ করলেন তিনি। তারপর ঠাকুমা,
দুদিন আগেও তো খুবই অসুস্থ ছিলেন। হয়তো আমাকে বেশ সাময়িকভাবে বাহ্যিক দিক থেকে সুস্থ হয়ে উঠেছিলেন, ভিতরে ভিতরে হয়তো অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝাঁচড়া হয়ে গেছিল তার। ওই বয়সে ইচ্ছা অত্যন্ত স্বাভাবিক। অপর্ণা হয়তো শুধু কাকতালীয়ভাবে মৃত্যুর সময় ওখানে উপস্থিত হয়েছিল। আর বুবলাই হয়তো বা ঘুম ভাঙতে বল নিয়ে খেলতে খেলতে বাইরে চলে গেছিল। বল গড়িয়ে পুকুরের পাড়ে পড়ে যায়, আর সেটা তুলতে গিয়ে পা পিছলেই এই তো সব হিসেবেই তো মিলে যাচ্ছে, জলের মতো সবটাই কাকতালীয়। কোন প্রমাণের ভিত্তিতে তাহলে এত বড় শাস্তি দিলাম ওকে? খবরের কাগজের ওই মেয়েটাও তার মানে অন্য কেউ? সন্দেহ যখন হলো, আমি নিজেও তো খোঁজ নিতে পারতাম। সেসব কিছুই না করে এই বিজ্ঞানের যুগে উচ্চশিক্ষিত মানুষ শুধু অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে নিজের সব থেকে প্রিয় মানুষটাকে খুন করে ফেলল। কত স্বপ্ন দেখতো মেয়েটা, কোল আলো করে আসবে কোনো দেব শিশু, সংসার ভরে উঠবে। সে স্বপ্ন পূরণ না হওয়ায় হয়তো খানিকটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল, অস্বাভাবিক কিছু আচরণ করে ফেলেছিল। তার জন্য আমার তো ওর পাশে থাকাই উচিত ছিল ভালো কোনো সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেওয়া। ওর প্রয়োজন ছিল ভালো চিকিৎসার, ভালোবাসার। আর আমি সেসব কিছু না করে স্রেফ সন্দেহের বশে ওকে মেরে ফেললাম। ছি, ঘেন্না হচ্ছে আমার নিজের ওপর। সাংঘাতিক অপরাধ বোধ কুড়ে কুড়ে খাচ্ছে। ভালোবাসাহীন খুনির জীবন এবার কিভাবে কাটবে? একা, সম্পূর্ণ একা এখন আমি। এত বড় একটা অপরাধীর জীবন কাটানো অসম্ভব আমার পক্ষে। এ অসম্ভব। এই জীবন রাখার কোনো মানেই হয় না। আর কোনো দ্বিধা নেই। এগিয়ে গেলাম দরজার দিকে, দিলাম লাফ। অতলে হারিয়ে যেতে যেতে শুনতে পেলাম ফাঁকা ট্রেনের কম্পার্টমেন্ট জুড়ে নারী কণ্ঠের এক পৈশাচিক অট্টহাসি। শেষ হলো আমাদের আজকের নিবেদন অর্পিতা মণ্ডলের লেখা অন্তর্জাল। গল্পের সূত্রধার ও শুভ্রত চরিত্রে আমি অর্ণব, অপর্ণার চরিত্রে অস্মিতা, মিসেস সেনের চরিত্রে উষসী, শুভ্রর মা ও ঠাকুমার চরিত্রে স্বাগতা, পাগলের চরিত্রে নিলয়, পরিতোষের চরিত্রে মানব এবং ওয়াচম্যান ও শুভ্রর ভাইয়ের চরিত্রে সৌভিক। আমরা আজ আমাদের পাশে পেয়েছি ওয়েল অফ টেলস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতা সাহাকে। চ্যানেলটির লিংক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। নানা স্বাদের অডিও স্টোরি শুনতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। আর আমাদের সঙ্গে যোগাযোগের সমস্ত ঠিকানাও পাবেন ডেসক্রিপশন বক্সে। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আমরা। আগামী রবিবার আরও একটি গল্প নিয়ে ফিরে আসবো আমরা। ততক্ষণ পাশে থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।